আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম সবাইকে আফটার ইফেক্টস ফর অ্যানিমেশনের পঞ্চম পর্বটির নাম হলো ইম্পোর্টিং ইলাস্ট্রেশন ফাইলস ইনটু আফটার ইফেক্টস। তো এই পর্বে আপনারা শিখতে পারবেন যে কীভাবে আপনি ইলাস্ট্রেশন ফাইলটাকে আফটার ইফেক্টসে ইম্পোর্ট করবেন এবং কিভাবে তা অর্গানাইজ করার মাধ্যমে আপনি আপনার অ্যানিমেশন করাটাকে স্টার্ট করবেন। তো চলুন দেখা যাক। তো ফার্স্টে এখানে প্রজেক্ট প্যানেল থেকে ডাবল ক্লিক করলে আপনার ব্রাউজ উইন্ডোটা ওপেন হবে। দেন আমি সিন 4 এবং সিন 2 দুইটা ইলাস্ট্রেশন ফাইলে কন্ট্রোল বাটন প্রেস করে ক্লিক করলাম, তো দুটো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন নিচে দেখবেন যে ইম্পোর্ট অ্যাজ সেকশনে ফুটেজ আছে, সেখানে ক্লিক করে আপনি কম্পোজিশন রিটেন লেয়ার সাইজ সিলেক্ট করবেন। আপনি যদি ফুটেজ সিলেক্ট করেন তখন আফটার ইফেক্টস প্রত্যেকটা ইলাস্ট্রেশনকে একটা রেস্টারাইজ ইমেজ হিসেবে কাউন্ট করবে। রেস্টারাইজ ইমেজ হলো যে আপনি সাধারণত এইসব পিকচার তুলে থাকেন সেই পিকচার হিসেবে কাউন্ট করবে এবং কোনো লেয়ার্স আফটার ইফেক্টসের ভিতরে শো করবে না। তো যদি আপনি প্রত্যেকটা লেয়ার সেপারেটলি অ্যানিমেট করতে চান তো আপনাকে অবশ্যই কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস চুজ করতে হবে অ্যান্ড দেন ইম্পোর্ট বাটনে ক্লিক করতে হবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে দেখবেন যে দুটো প্রিকম্প রয়েছে। প্রিকম্প সম্পর্কিত আরেকটি লেসন রয়েছে এই কোর্সটিতে, ওয়ার্কিং উইথ প্রিকম্প। সেখানে আপনি প্রিকম্পসগুলো সম্পর্কে জানতে পারবেন। রাইট নাও আমরা এই ফোল্ডার দুটো নিয়ে কাজ করব, সিন 4 এবং সিন 2। তো ফার্স্টে আমরা সিন 2তে কাজ করব। তো ফার্স্ট যেটা কাজটা সেটা হলো যে এই যেখানে যে কটা লেয়ার দেখতে পাচ্ছেন, যদি আপনি ফুটেজ হিসেবে সিলেক্ট করতেন তো অনলি ওয়ান লেয়ার দেখতে পারতেন, সেটা হলো scene2.ai। তো সেটাকে আফটার ইফেক্টস কী করতো, অনলি একটা রেস্টারাইজ ইমেজ ফাইল হিসেবে কাউন্ট করতো, নট অ্যাজ এ ইলাস্ট্রেশন ফাইল হিসেবে কাউন্ট করতো। সো যেহেতু লেয়ার সাইজটা রিটেন করতে চাচ্ছি আমরা, যে কোন রেজলিউশনে আমরা ইলাস্ট্রেশনটা করেছি সেটা রিটেন করতে চাচ্ছি এবং আমরা প্রত্যেকটা লেয়ারকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যানিমেট করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমাদের রিটেন লেয়ার সাইজটা আপনার চুজ করতে হয়েছে। তো এখন আমরা এগুলোকে হাইলাইট করব এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কম্পোজিশনের ভিতরে ছেড়ে দেবো। তো এখন দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের বেসটা শো করতেছে না এবং রিফ্লেকশনটাও দেখা যাচ্ছে না ভালো করে। তো সেই কারণে আমরা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, তো ব্যাকগ্রাউন্ডটাকে সবার নিচে দিয়ে দেবো এবং এই লক আইকন থেকে লক করে দেবো। তাতে কী হবে যে ব্যাকগ্রাউন্ডটা আর মুভ করবে না, তো ব্যাকগ্রাউন্ড আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। অ্যান্ড আমরা গ্লসটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, সো এটা হলো এইভাবে আমরা আমাদের ইলাস্ট্রেশন ফাইলগুলোকে আফটার ইফেক্টসে ট্রান্সফার করতে পারি অথবা ইম্পোর্ট করতে পারি। এখন আরেকটা যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছেন যে লেয়ার 5। এখন লেয়ার 5টা কী, আমি সেটা লেয়ার 5-এ ক্লিক করলে হাইলাইট করতে পারতেছি, বাট যখন আপনি আরও বড় প্রজেক্টে কাজ করবেন তখন দেখতে পাবেন কি যে আপনার এই টাইম লাইনটা লিটারেলি ফুল হয়ে গেছে। তখন আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন যে আচ্ছা ঠিক আছে, এখন আমার এই লেয়ারটা কোন লেয়ারটাকে মিন করতেছে, এটা কিভাবে আমি জানবো। তো সেই কারণে আমাদেরকে আগে থেকেই জিনিসটা রিনেম করে ফেলা উচিত। তো আপনাদের লাস্ট পর্বে আমি বলেছিলাম, টিপস দিয়েছিলাম যে ইলাস্ট্রেটরে আপনি সেটাকে রিনেম করে ফেলবেন। যদি আপনি সেটাকে রিনেম না করেন সেখানে সেই ক্ষেত্রে আপনি এটাকে হাইলাইট করে এইভাবে রিনেম করে নিতে পারেন। তো আমরা পটেড প্ল্যান লিখে দিই। ওকে, তো এটা পটেড প্ল্যান্টে ট্রান্সফার হয়ে গেল। ওকে, তো এখন যে জিনিসটা সেটা হলো যে এই প্রত্যেকটা লেয়ারের কালার আমরা চেঞ্জ করতে পারবো ইচ্ছা করলে। তো আমাদের অ্যানিমেশনের সুবিধার্থে আমরা অলওয়েজ কী করব, প্রত্যেকটা লেয়ারকে নেম দেবো একটা নিজের এবং লেয়ারের কালারগুলো চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড গ্রে আছে, গ্রে থাকুক। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা প্যানেল আছে, ছোট্ট একটা রেক্ট্যাঙ্গেল বক্স আছে, সেটাতে যখন ক্লিক করবেন তখন আপনি কালার চুজ করতে পারবেন ঠিক এইভাবে। অ্যান্ড দেন লাস্ট আমি এই কালারটা চুজ করে নিই। তো জিনিসটা কালারফুল হবে এবং আপনি বুঝবেন আচ্ছা ঠিক আছে এই লেয়ারটা এটার জন্য, এই লেয়ারটা এটার জন্য। তো জিনিসটা যখন ফিউচারে যখন বড় কোনো প্রজেক্ট করতে যাবেন তখন আপনার অনেক 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 বেশি হেল্প করবে। তো এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার মাধ্যমে আমরা ধরুন 25 সেকেন্ড পর্যন্ত আমরা লুপ করতে যাচ্ছি। তো এইটা যখন আমি সেট করে দেবো, ধরুন আমি 5 সেকেন্ড মতো লুপ করতে যাচ্ছি, এটা আমি সেট করে দিলাম এখানে। তো এখন যদি আমি স্পেস বার ক্লিক করি তখন এটা প্রিভিউ হওয়া শুরু করবে এবং ওই 5 সেকেন্ডে যাওয়ার পরে আবার লুপ হতে থাকবে। এবং আপনি যদি এই সিকোয়েন্সটাকে এই কম্পোজিশনটাকে এইটুকে সিলেক্ট করেন এবং এইটুক অবস্থাতে আপনি যদি এটাকে এক্সপোর্ট করেন তবে শুধুমাত্র এতটুকুই আপনার এক্সপোর্ট হবে।
তো এই জিনিসটা আমি পার্সোনালি লুপ হিসেবে ইউজ করি, আর অন্য তেমন কোনো কাজে ইউজ করি না। বাট এই যে উপরে যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা ড্র্যাগ করার মাধ্যমে, বামে এবং ডানে ড্র্যাগ করার মাধ্যমে আপনি আপনার টাইম লাইনটাকে প্রসারিত এবং সংকুচিত করতে পারবেন। এবং যত আপনি ছোট করে ফেলবেন জিনিসটাকে, তত আপনার ফ্রেম ওয়াইজ ভাগ হয়ে যাবে। 5 ফ্রেম, 10 ফ্রেম, 15 ফ্রেম, আরও যদি ছোট করেন জিনিসটা তখন আরও ছোট হয়ে যাবে। ফার্স্ট ফ্রেম, সেকেন্ড ফ্রেম, থার্ড ফ্রেম, ফোর্থ ফ্রেম, এইভাবে ভাগ হতে থাকবে। তো আমি এই কম্পোজিশনটা 40 সেকেন্ডসের করেছি এবং 30 ফ্রেম পার সেকেন্ডের করেছি। তো জিনিসটা কি, আমার 30টা ফ্রেমে 1 সেকেন্ড হবে। তো আপনি যদি এই হ্যান্ডেলটা ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসেন, তখন আপনি দেখতে পাবেন যে 15টা ফ্রেম, দেন 25টা ফ্রেম, এবং এর মাঝে 30টা রয়েছে, তারপরে 2 সেকেন্ড থেকে শুরু হচ্ছে। তো এই 30টা ফ্রেম আপনার 1 সেকেন্ড। অলওয়েজ এই ক্যালকুলেশনটা মনে রাখবেন। যখন ট্রেডিশনাল অ্যানিমেটররা অ্যানিমেট করে, তারা তখন 12 ফ্রেম অথবা 15 ফ্রেম পার সেকেন্ড করে নেয়, কারণ প্রত্যেকটা অ্যানিমেশন তাদের ফ্রেম বাই ফ্রেম হ্যান্ড ড্রন করতে হয়। আমাদের যেমন আমরা যারা মোশন গ্রাফিক্স ডিজাইনার, তারা আমরা কী করি, আমরা ইলাস্ট্রেশন ফাইলটাকে আমরা মডিফাই করে ইলাস্ট্রেশন ফাইল দিয়ে আমরা অ্যানিমেট করি। বাট টিপিক্যাল অ্যানিমেটররা তারা প্রত্যেকটা ফ্রেম হ্যান্ড ড্র করে। তো আমরা আমাদের অ্যানিমেশনটাকে চাইলেই স্মুথ করতে পারি, বাট তাদের যদি অ্যানিমেশনটা স্মুথ করতে হয়, ইন বিটুইনস আঁকতে হয় তাদের। তখন তারা যদি 15টা থেকে 30টা করতে চায়, তখন আরও 15টা ফ্রেম তাদের ইন বিটুইন আঁকতে হয়। অ্যান্ড দ্যাটস আ ভেরি চ্যালেঞ্জিং সিচুয়েশন। আপাতত আমরা 30টা ফ্রেমেই কাজ করব এখানে। তো এই লেসনটি এই পর্যন্তই। পরবর্তী লেসনে দেখা হচ্ছে। সেখানে আমি আপনাদেরকে পজিশন অ্যানিমেশন শেখাবো, কীভাবে এক পজিশন থেকে একটা অবজেক্ট আরেকটা পজিশনে মুভ করতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম।